দর্শক, অর্থবিলের বিভিন্ন বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে কারণ বাজার অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। কথা বলছি তার সাথে। মইনুল, অর্থবিল পাশ হওয়ার আগে আর কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা একটু জানাবেন। রেহনুমা, আপনি দেখেছেন আমরা দুটো রিপোর্ট করেছি যে এই প্রথম অর্থবিল কি ধরনের পরিবর্তন এসেছে। গত 11 তারিখ সংসদে অর্থবিল তুলে ধরেন এবং একই সাথে ওই দিন কিন্তু বাজেট প্রস্তাবও পেশ করেন অর্থমন্ত্রী এবং সেখানে বেশ কিছু প্রস্তাব উনি তুলে ধরেন। 3,50,000 টাকা থেকে বাড়িয়ে ব্যক্তিগত আয়সীমা সেটি 3,75,000 টাকা নির্ধারণ করা হয়। তবে এটি করার পরে কিন্তু বিভিন্ন মহল থেকে অর্থনীতিবিদরা এবং বিভিন্ন গবেষণা সংস্থা তারা কিন্তু এটার প্রতি সমালোচনা করেন এবং মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে সেটিকে আরো বাড়ানোর দাবি করেন। সেক্ষেত্রে এনবিআর এবং সরকার এই জায়গায় আরো 25,000 টাকা বাড়িয়ে 4 লক্ষ টাকা করমুক্ত আয়সীমা নির্ধারণ করে, যেটি পরপর 2 অর্থ বছর বহাল থাকবে এবং পরবর্তী 2 অর্থ বছর অর্থাৎ 28, 29 এবং 29-30 এই 2 অর্থ বছরে যেটি হবে 4.5 লাখ এবং 30-31 অর্থ বছরে গিয়ে যেটি দাঁড়াবে 5 লাখ টাকা। একই সাথে এই অর্থ বছরের অর্থবিলে, নতুন অর্থ বছরের অর্থবিলে একটি প্রস্তাব করা হয় যে আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের একটি সুযোগ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দলিল মূল্যর চেয়ে যদি কেউ প্রকৃত মূল্যে দামটি দেখাতে চান আয়কর নথিতে, তবে সেই সুযোগ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে যেই শর্তটি ছিল যে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, অর্থাৎ সরকারি কোনো সংস্থা এই প্রশ্নের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারবে না। তবে সেই ধরনের সুযোগটিও কিন্তু বাতিল হচ্ছে নতুন অর্থ বিলে, যেটি আজকে সংসদে অর্থমন্ত্রী চূড়ান্তভাবে তুলে ধরবেন এবং আগামীকালকে বাজেট পাশ হওয়ার মধ্যে দিয়ে সেটি কিন্তু 1 জুলাই থেকে কার্যকর হবে। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে ক্যাপিটাল গেইন ট্যাক্স ব্যক্তিগত স্বর্ণ বিক্রির ক্ষেত্রে এই নতুন অর্থ বছরে এনবিআর এবং সরকার পক্ষ থেকে আরোপ করার একটি চিন্তা করেছিল। অর্থাৎ যদি কেউ ব্যক্তিগত স্বর্ণ বিক্রি করতে চায় সেক্ষেত্রে এনবিআর 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স কেটে রাখবে। সেই সিদ্ধান্তটি বাতিল হতে পারে, অর্থাৎ সেই সিদ্ধান্তটি 5% নেমে আসতে পারে। পাশাপাশি জমি এবং ফ্ল্যাট মালিকদের ক্ষেত্রে কেনাবেচার ক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্স 15% যে আরোপ করা হয়েছিল সেটিকেও 5% নামিয়ে আনা হচ্ছে। এর পাশাপাশি ভ্যাটের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে। আমরা দেখেছি যে 16টি খাতের খুচরা ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট বসানোর প্রস্তাব করেছিল অর্থমন্ত্রী, যেটি 0 থেকে 50 লাখ টাকার নিচে যাদের বার্ষিক টার্নওভার, সেক্ষেত্রে তাদের উপরে এই 1 থেকে সর্বোচ্চ 10,000 টাকা এলাকা ভেদে যেটি বসানোর পরিকল্পনা ছিল এনবিআর, সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে আসছে সরকার। এবং সব মিলিয়ে বেশ কিছু পরিবর্তন আমরা এর আগে হয়তো অর্থবিলে এই ধরনের কোনো পরিবর্তন দেখিনি, যেটি প্রস্তাবিত সংসদে প্রস্তাব হওয়ার পরও কিন্তু এই ধরনের পরিবর্তন আসছে। রেনুমা। জি মইনুল, আপনি ইতিমধ্যে অনেকগুলো তথ্যই আমাদেরকে দিয়েছেন, যেমনটি আপনি বলছেন যে কোন কোন খাতে কি ধরনের পরিবর্তন আসতে পারে। তো আরেকটি বিষয় আসলে জানতে চাচ্ছি আপনার কাছে, যে অর্থবিলের এই পরিবর্তন যদি আমলে নেয় তো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন কতটা চ্যালেঞ্জিং হবে সরকারের জন্য? আপনি জানেন কিন্তু গত 11 জুন অর্থমন্ত্রী সংসদে বাজেট প্রস্তাব পেশ করার আগেই অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু যেগুলো এনবিআর নতুন সংযোজন করেছিল আগামী অর্থ বছরের জন্য সেগুলো বাতিল হয়েছে। যদি আমরা উদাহরণস্বরূপ বলি, সম্পদ কর ব্যবস্থা চালু করার চিন্তা ছিল, সারচার্জ ব্যবস্থাকে বাতিল করে সেটা সিদ্ধান্ত কিন্তু কার্যকর হয়নি, অর্থাৎ অর্থমন্ত্রীর পক্ষ থেকে সেটিকে নাকচ করে দেয়া হয়। একই সাথে উচ্চ সিসির মোটরসাইকেল যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সিসি ভেদে অগ্রিম আয়কর কাটার যে ব্যবস্থা করা হয়েছিল সেটিও কিন্তু বাতিল হয়েছে। পাশাপাশি অটোরিকশার উপরে এই অগ্রিম আয়কর বসানোর প্রস্তাব ছিল সিটি কর্পোরেশন, ইউনিয়ন এবং উপজেলা জেলা পর্যায়ে, সেটাও কিন্তু বাতিল হয়েছে। এবং এর পাশাপাশি অনেক ছোট ছোট প্রস্তাব যেগুলো বাতিল হয়েছে আমরা দেখেছি। এবং পরবর্তীতে অর্থবিল উপস্থাপন করার পরেও কিন্তু অনেক সিদ্ধান্ত বাতিল হচ্ছে। আমরা এই যদি বলি যে ভ্যাটের ক্ষেত্রে, তারপর আয়করের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে সবচেয়ে বেশি কিন্তু পরিবর্তনগুলো এসেছে আয়করে এবং করের ছড়াছড়িও আমরা দেখেছি এই অর্থ বিল প্রস্তাবে। এখন শঙ্কার জায়গাটি হচ্ছে যে নতুন একটি অর্থ বছর আসছে সামনে, সেক্ষেত্রে নতুন সরকার, বিএনপি সরকারের সামনে এই বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা, এনবিআর এর কাঁধেই যেটি রয়েছে 6,04,000 কোটি টাকা,
এবং আমরা এই অর্থ বছরের যদি তুলনা করি যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে এনবিআর এর পক্ষ থেকে সেটি হচ্ছে 3,90,000 কোটি টাকা এখন পর্যন্ত, এবং এনবিআর আশা করছে এটি 4,15,000 কোটি টাকা হবে, সেক্ষেত্রে ঘাটতি 2 লক্ষ টাকা থাকবে। তবে এই ধরনের কর ছাড়াছাড়ির মধ্যে এনবিআর কি পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে এমন ভঙ্গুর অর্থনীতির মধ্যে সেটি কিন্তু একটু শঙ্কার জায়গা। সেক্ষেত্রে সরকারের এমন কর ছাড়ের সুযোগ হয়তো আরো 2-3 বছর পাবেন ব্যবসায়ীরা বা রাষ্ট্র, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে আগামী অর্থ বছরে এ ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে এনবিআর তার সুনির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে এনবিআর রাজস্ব আদায়ের সেটা হয়তো পূরণ করতে পারবে না। জি, মইনুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, অর্থ বিলের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান।